মাল্টিন্যাশনাল ফার্মগুলোকে অ্যাট্রাক্ট করে তাদের জন্য কিভাবে ফেভারেবল পলিসি তৈরি করা যায়, কিভাবে ইন্ডাস্ট্রি ক্লাস্টার তৈরি করা যায়, কিভাবে ইনসেন্টিভাইজ করা যায়, সেগুলো গবেষণা করে বের করবার পাশাপাশি যেটা আমরা অলরেডি নিশ্চিত করেছি, আমরা নিশ্চিত করে ফ্রিল্যান্সিং এবং অন্যান্য যেসব বাংলাদেশ থেকে এমপ্লয়ি রয়েছে, ওয়ার্কার রয়েছে, হিউম্যান রিসোর্স হিসেবে যারা ফরেন কারেন্সি আর্ন করছে এখান থেকে, ওনাদের জন্য পেপাল সহ অন্যান্য যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলো এখানে ইমপ্লিমেন্ট করবার জন্য। হাউজিং এন্ড আরবানাইজেশনের ক্ষেত্রে আমাদের একটি বড় চিন্তাধারা হচ্ছে পর্যায়ক্রমে বাংলাদেশে আমরা সকল নাগরিকের জন্য আবাসনের ব্যবস্থা করব। একটা মাস্টার প্ল্যান তৈরি করব, যে মাস্টার প্ল্যানের মাধ্যমে বাংলাদেশের সকলের আরবানাইজেশন এবং রুরাল এরিয়ার মাঝে যে গ্যাপটুকু রয়েছে সেটা ব্রিজ হয় এবং আমাদের শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বা বড় বড় বিভাগীয় শহর কেন্দ্রিক নয়, বাংলাদেশের ডিসেন্ট্রালাইজেশনের ফল হিসেবে প্রতিটি প্রান্তিক পর্যায়ে, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সেই সুযোগ সুবিধা হয় যেন আরবানাইজেশন মানুষকে সবসময় ঢাকামুখী না করে। অর্থাৎ আমরা সেই বাংলাদেশ চাই যেখানে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় একটা নির্দিষ্ট জায়গায় ছুটে আসতে হবে না, ডিসেন্ট্রালাইজেশনের ফল হিসেবে যার যার জায়গায় অন্তত জেলা পর্যায়ে আমাদের সকল সমস্যার সমাধান হবে। সেটি করবার জন্য আমরা পাশাপাশি এগ্রিকালচার যে ল্যান্ড আছে সেটাকেও প্রিজার্ভ করব এবং এগ্রিকালচার ল্যান্ড প্রিজার্ভ করে এগ্রিকালচার অ্যাক্টিভিটি যেমন বাড়াবো, তেমনি আবাসন ব্যবস্থা সমাধান করবার জন্য যে মাস্টার প্ল্যান রয়েছে তার আওতায় গঠনমূলকভাবে দেশি বিদেশি যেসব রিসার্চার রয়েছে তাদের সাথে রিসার্চ করে নিশ্চিত করব কিভাবে আরবানাইজেশন এবং রুরাল ডেভেলপমেন্টকে মার্জ করা সম্ভব হয়। আপনার সবাইকে ধন্যবাদ। Thank you, Dr. Pavel and Dr. Mahdi, for the detailed presentation of the 31 points. Now, we are going to move on to our discussants, our distinguished discussants today. I would like to request Advocate Elena Khan, a human rights activist and an eminent lawyer, to deliver her speech on this topic. And I would humbly request all our speakers to keep in mind the time factor. Thank you. বিসমিল্লাহিররহমানিররহিম। মাননীয় চেয়ারপারসন, দেশ নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আমার শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং ওনার আশুক রোগ মুক্তি কামনা করে আমি শুরু করছি আমার বক্তব্য। মাননীয় আজকের সেমিনারের প্রধান অতিথি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আজকের সেমিনারের সভাপতি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উপস্থিত যারা আছেন তাদের সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি 1952 সাল, 1971 এবং 5 আগস্টের সকল শহীদদের প্রতি জানাচ্ছি সশ্রদ্ধ আমার সম্মান এবং শ্রদ্ধা। একই সঙ্গে যারা আহত হয়ে আছে, এখনো কাঁদতে পারছে বিছানায়, তাদের প্রতি আমার আকুতি যেন তারা ভালো হয়ে ওঠে। কিছুক্ষণ আগেই যে বিষয়টা নিয়ে কথা আমাদের বলার কথা, আজকে নির্ধারিত মানে বিষয় যেটা, সেটা হচ্ছে যে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা। আমার পূর্ববর্তী যে বক্তারা ছিলেন তারা চমৎকারভাবে তাদের বক্তব্যগুলো যেটা ছিল চলে এসছে, আপনারা সবাই আপনাদের হাতে আছে এবং আপনারা পড়েছেন, আপনারা জেনেছেন। আমি সেই জায়গা থেকে একটু অন্য জায়গাটা আসতে চাই। সেটা হচ্ছে যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আত্মসামাজিক মুক্তির লক্ষ্যে 19 দফা কর্মসূচি উনি কর্মসূচি প্রণয়ন করেছিলেন। তারই আলোকে 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা বেগম খালেদা জিয়া উনি 2017 সালে 30 ভিশন 2030 প্রণয়ন করে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকার ভোট চুরির মাধ্যমে বাংলাদেশকে তছনছ করে দিয়ে আখের বসাতে শুরু করে। যারই প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল এবং অনেক মানুষ গুম খুন এবং অনেক রাজনৈতিক দল সহ সবাই যখন নির্যাতনের শিকার হচ্ছে, তারই ব্যাপক একটা বিস্ফোরণ ঘটে। গুম খুন এবং অনেক রাজনৈতিক দল সহ সবাই যখন নির্যাতনের শিকার হচ্ছে, তারই ব্যাপক একটা বিস্ফোরণ ঘটে 5 আগস্ট এবং তার ফলে স্বৈরাচারী শেখ হাসিনা এখান থেকে বিতাড়িত হয়। না তো উনি পলাতক অবস্থায় বলি আর পালাই যাও বলি
আর উনি নিজে নিজে বাঁচার তাগিদে চলে গেছেন। এই কারণে বলবো, এই কারণে যে সবাইকে ফেলে দিয়ে উনি চলে গেছেন ওনার স্বার্থ রক্ষার্থে। যে ব্যক্তি স্বার্থ রক্ষার্থে চলে যায় সে দেশের কোনো নেত্রী হতে পারে না। কারণ মানুষ যখন থাকে, আমাদের নেত্রী যখন থাকেন, তখন উনি অসুস্থ অবস্থায় উনি দেশের জন্যই দেশে থেকে গেছেন। সুতরাং সেক্ষেত্রে আমরা মনে করি যে ভোট চুরির মাধ্যমে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন এভাবে চুরি করে সবাই চোররা পালায় যায়। আমি এখানে একটা কথা বলতে চাই, 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা বইটা পড়েছি এখন সবাই, কিন্তু আমি একটু অন্যভাবে বলতে চাই যে আমরা বিএনপির যত পার্সন, কারণ বিএনপি একটা বড় দল, তার প্রত্যেকে কি আমরা এটা চর্চা করি কিনা, এই যে 31 দফা সম্পর্কে আমরা সেই বিষয়টা ভালোভাবে জানি কিনা, বা আমাদের সহযোদ্ধা যাদের ব্যক্তিবর্গ আছেন তারাও, প্রত্যেকটা কর্মীরা যারা সাধারণ অবস্থায় আছেন তারাও কি 31 দফা এটাকে পড়েছেন কিনা, সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যে এটা চর্চা করার নিজের দলের মধ্যে প্রথম দরকার। একই সঙ্গে দরকার যে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষের কাছে বোঝানোর জন্য তাদের ভাষায়, আমাদের শুদ্ধ ভাষা না, যদি চিটাগং হয় চিটাগংয়ের ভাষা, বরিশাল হলে বরিশালের ভাষায়, নোয়াখালী হলে নোয়াখালীর ভাষায়, আরো যে সমস্ত রাষ্ট্র হলে রাষ্ট্রের ভাষায়, সেই তৃণমূল পর্যায়ে লোকদের কাছে যাই কথাগুলো বোঝানো দরকার, যাতে সাধারণ মানুষ যারা ভোট দেয় তারা যেন বুঝতে পারে যেটা আজকের যে অন্তর্বর্তী সরকার যে 6টা প্রথমে সংস্কারের করতে চাচ্ছেন, পরে আরো 2টা করার চেষ্টা করছেন, সেটা আজকে না, 2023 সালে 13 জুলাই অলরেডি বিএনপি এই দফা দিয়েছে, এবং এই দফার মধ্যেই যে কথাগুলো বলা আছে সেইগুলোই আজকে 6 দফায় সংস্কারের মধ্যে নিয়ে আসা হয়েছে। সুতরাং আমি মনে করি যে এটা চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেটা যদি না করতে পারি তাহলে আমাদের দেশের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নিজেদের ম্যানিফেস্টো, ইশতেহার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, যখন আমরা অন্য জায়গায় সেমিনার করি, আমরা যখন হিউম্যান রাইটসের পক্ষ থেকে যাই, যখন